অবাধ্য হৃদস্পন্দন গল্পের ৪২তম অংশ। লেখিকা সোফিয়া সাফা। সকাল সকাল ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়ালো ফুল। ব্যান্ডেজ পেঁচানো মাথার দিকে তাকিয়ে ছোট্ট শ্বাস ফেলল সে। হঠাৎ পেটের মধ্যে গুড় করে উঠল তার। ক্ষুধা লেগেছে। যেদিন সে সুস্থ থাকে সেদিন কিচেনে গিয়ে ব্রেকফাস্ট খায়। আজও তার ব্যতিক্রম হবে না। চুলগুলো আঁচড়িয়ে নিচু করে খোপা করে নেয় সে। তারপর পা বাড়ায় দরজার দিকে। রোহান আজ কোনো এক কারণে তাড়াতাড়ি উঠে গেছে। আর সকালে ঘুম ভাঙলে ব্রেকফাস্ট না করে থাকা যায় না। সে ব্রেকফাস্ট করার উদ্দেশ্যে ডাইনিং হল পেরোনোর সময় রিদমকে বসে থাকতে দেখতে পায়। রিদম কাউচে বসে আছে। কোলের ওপর ল্যাপটপ রাখা, হয়তো কাজ করছে। রোহান দুপা পেঁচিয়ে রিদমকে বলল, ওই কিরে, তুই সাত সকালে এখানে কি করছিস? রিদম মাথা না তুলেই জবাব দিল, আগামীকাল পার্টি আছে, ক্লায়েন্টদেরকে ইনভাইট করছি। রোহানের ভ্রু কুঁচকে গেল। পরনের সুইটপ্যান্টের পকেটে হাত গুজে ধীর পায়ে রিদমের পাশে এসে দাঁড়ালো। সেটা বুঝতে পারলাম, কিন্তু এখানে কি করছিস? রুমে বসে কাজ করা যাচ্ছিল না? রিদম ভাবলেশীন ভঙ্গিতে স্ক্রিনে চোখ নিবদ্ধ করল। যাচ্ছিল না? রুমে উর্বি আছে। আমি ওর সামনাসামনি যেতে চাইছি না। রোহানের কেন যেন হাসি পেল। হাসি আটকে বলল, সহমের থেকে জানতে পারলাম উর্বি তোর ফ্রেন্ড। আসলেই কি তাই? হ্যাঁ। রোহান কিয়ৎক্ষণ রিদমের মুখের দিকে তাকিয়ে রইল। রিদমের চেহারার অবস্থার কোনো উন্নতি হয়নি। রোহান বিড়বিড়িয়ে বলল, কাজের চাপে দাড়ি আর চুল কাটারও সময় পাইনি। তোকে এই লোকে ইন্ডিয়ান কম নাইজেরিয়ান বেশি লাগছে। এ কথার পৃষ্ঠে রিদম কিছু বলার প্রয়োজন বোধ করল না। রোহান এবার পকেট থেকে হাত বের করে রিদমের কাঁধে রাখল। চাপা গলায় বলল, তুই কেন নিজেকে ব্লেম করছিস বুঝতে পারছি না। এত গিল্টি ফিল করার কি আছে? রিহান উর্বিকে তোর ফ্রেন্ড ভেবেই তুলে নিয়ে গিয়েছিল। ভেবেছিস ওকে জিম্মি করে তোর থেকে সব তথ্য বের করতে পারবে? তুই তাও কিছু বলিসনি। এখানে তোর ভুল নেই। সামান্য ফ্রেন্ডের জন্য কেই বা নিজের পায়ে কুড়াল মারে? রিদম আলগোছে রোহানের হাত সরিয়ে দিল। নিষ্প্রাণ কণ্ঠে বলল, রিহান যেই বিষয়ে জানতে চেয়েছিল সেই বিষয়ে আমিও কিছুই জানি না। আমি বারবার বলেছিলাম ওকে। একসময় ও আমার কথা মেনে নিয়ে বলেছিল উর্বিকে ছেড়ে দেবে। ও মিথ্যা বলেছিল। তোর কথায় শুনে মনে হচ্ছে তুই লোকটার বিষয়ে জানলে রেহানকে বলে দিতি। হয়তো বলে দিতাম। দেহ একদম ঠিক করেছে লোকটাকে আড়ালে রেখে। রোহান চমকে তাকায়। তুই কি বলছিস নিজে বুঝতে পারছিস? রিদম নিরুত্তর রইল। রোহান একটু সময় নিয়ে বলল, উর্বিকে এখানে রাখা ঠিক হবে না। আমি দেহর সাথে কথা বের হব। তুই ওর বাড়ির ঠিকানা বল, আসার সময় রেখে আসব। রিদম কিবোর্ডের উপর আঙ্গুল চালাতে চালাতে বলল, প্রয়োজন নেই। দেখ, ওর মা বাবা নিশ্চয়ই ওকে খুঁজছে। মেয়েটা তো তোর ফ্রেন্ড হয়। তোর উচিত হবে দেহুকে বুঝিয়ে শুনিয়ে ওকে বাড়িতে পৌঁছে দেওয়া। প্রথমত, ওর বাবা মা ওকে খুঁজছে না। দ্বিতীয়ত, ওকে সেখানে রেখে আসলেও কয়েকদিনের মধ্যেই মরে যাবে। ওর নিজের বাবা মাই মেরে ফেলবে ওকে। তারা এমন কেন করবে? উল্টো আমার মনে হচ্ছে বাবা মায়ের সাথে থাকলেও দ্রুত সুস্থ হয়ে উঠবে। ভুল ভাবছিস তুই। ওর প্যারেন্টস আর 10টা প্যারেন্টসের মতো নয়। বিশেষ করে ওর মা খুব ধার্মিক। ডিভোর্সি হওয়ার কারণে আগে থেকেই দেখতে পারে না ওকে। সহজ ভাষায় বললে, ওর মা
মেলোর মায়ের মতো, যারা প্রকৃত মায়ের ডেফিনিশন ফলো করে না। মেলোর কথাবার্তায় লোহানের মুখ ফ্যাকাশে হয়ে গেল। দেখ, যা ভালো মনে করিস তাই কর, শুধু গিল্টি ফিল করে নিজেকে শাস্তি দিস না। আমি অন্তত তোর গিল্টি ফিল করার কারণ খুঁজে পাচ্ছি না। রেপ শব্দটা আমাদের কাছে নতুন নয়, তোর কাছে তো একদমই না। হৃদমের আঙ্গুল থেমে গেল, শান্ত চোখে তাকালো লোহানের দিকে, কিছুটা তেজ মিশ্রিত কণ্ঠে বলল, হ্যাঁ, বারবার তোকে আর সোহমকে মনে করিয়ে দিতে হবে না যে আমি একজন ফাকার। তুই খেপে যাচ্ছিস কেন? আগে তো খুব প্রাউড ফিল করতি, এখন কি হলো? হৃদম ল্যাপটপটা হাতে তুলে নিয়ে লোহানকে সতর্ক করে দিয়ে বলল, যা এখান থেকে, নইলে। লোহান হাসতে লাগলো। নইলে ওটা ছুঁড়ে মারবি আমার উপর? দাঁড়া, আমি রেডি হই নেই, তারপর মার। হৃদমের থমথমে মুখটা দেখে লোহান মশকরা থামিয়ে দিল। আচ্ছা, তুই নিজের কাজ কর, আমি যাচ্ছি। লোহান উল্টো ঘুরে চলে আসতে নিলে দরজার সামনে দাঁড়িয়ে থাকা ফুলের দিকে চোখ যায়। লোহানের কাছে ধরা খেয়ে ফুল হড়বড়িয়ে গিয়ে দরজার ফ্রেম ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। সব সময় সেই কেন এমন কিছু শুনে ফেলে যা তার শোনার কথা থাকে না? সব সময় সেই কেন? তুমি এখানে? লোহানের প্রশ্নে ফুল ডাইনিং হলে প্রবেশ করলো। হ্যাঁ, আমার এখানে থাকাটা স্বাভাবিক হলেও আপনাদের আশা করিনি। লোহান সন্দেহান চোখে তাকালো। ফুল ম্লান হেসে বলল, আপনাদের ঘুম তো দুপুরের আগে ভাগে না, তাই বললাম। হৃদম এক নজর ফুলকে দেখে নিয়ে পুনরায় কাজে মনোযোগী হলো। ফুল ডাইনিং হল পেরিয়ে কিচেনে ঢুকলো। লোহান চলে গেল ফুলের পিছু পিছু। কয়েকজন মেইড আর সেফ মিলে দুজনে দুপুরের রান্নার প্রস্তুতি নিচ্ছে। ফুল আর লোহানকে দেখে তাদের মধ্যে থেকে একজন মেইড জিজ্ঞেস করলো, মিস টেসা আর লোহান স্যার কি খাবেন? আপনারা বলুন, আমি বানিয়ে দিচ্ছি। ফুল একবার চারিদিকে তাকালো, কিন্তু নাদিয়া বা রোমাকে খুঁজে পেল না। লোহান বলল, আমার জন্য স্ক্যালড এগ আর অ্যাভোকাডো টোস্ট। আর মিস টোসা? ফুল সংক্ষেপে বলল, ওটস। মেয়েট তাদের বলে দেওয়া খাবার তৈরি করতে ব্যস্ত হয়ে পড়ল। ফুলকে এদিক ওদিক তাকাতে দেখে লোহান প্রশ্ন করল, কিছু খুঁজছো? হ্যাঁ, রোমা বা নাদিয়া আপুকে দেখছি না কোথাও। লোহান প্রসঙ্গ পাল্টে ফেলল তৎক্ষণাৎ। তেহু বলল, তোমাকে নিয়ে নাকি যাবে এক জায়গায়? কদিনের জন্য যাবে তোমরা? জানি না, হয়তো 2-3 দিনের জন্য। কেন? লোহান একটু দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলল, তুমি কি কোনোভাবে 1 সপ্তাহের জন্য তেহুকে আটকে রাখতে পারবে না? ফুল বড় বড় চোখে তাকালো, মানে কেন? লোহান নিরুপায় হয়ে বলল, রোমার জন্য। তেহু তোমাকে 3 দিন সময় দিয়েছে, কিন্তু 3 দিন খুব কম সময়। কিভাবে কি করব বুঝতে পারছি না। ফুল বোকা বোকা চোখে চেয়ে রইল। লোহানের কথা বোধগম্য হয়নি তার। রোমা আপুর জন্য সময় লাগবে। লোহান উপর নিচ মাথা ঝাঁকালো। ফুল বলল, একটু ক্লিয়ার করে বলবেন? লোহান দীর্ঘশ্বাস ফেলল। তেহুর মনে হচ্ছে রোমাই রেহানের সিক্রেট স্পাই। রোমার মাধ্যমেই রেহান তোমাকে আর হৃদমকে কিডন্যাপ করে নিয়ে যেতে পেরেছে। কি? রোমা আপু এমন বিশ্বাসঘাতকতা করেছে? করেছে কি করেনি সেটা উদ্ঘাটন করতেই তো সময় লাগবে। যদি তুমি একটু সাহায্য করতে। 3 দিন সময় দিয়েছে কেন? 3 দিন পর কি করবে সে রোমা আপুর সাথে? কি আর করবে? পানিশমেন্ট দেবে। ফুল আর কোনো প্রশ্ন করার আগেই মেয়ের তার ব্রেকফাস্ট রেডি করে দিল। ফুল সেটা নিয়ে ডাইনিং টেবিলে এসে একটা চেয়ার টেনে বসলো। হৃদম এখনো সেখানেই ছিল। ফুল বিনা বাক্যে ব্রেকফাস্ট সেরে উঠে দাঁড়ালো।
বুকের ওপর ভর দিয়ে বেঘরে ঘুমাচ্ছে উদ্যান। পাতলা কম্পিউটারটা কোমর অবধি টেনে রাখা, আর হানি স্কিন টোনের উদম পিঠ দৃশ্যমান। পিঠের ওপরের নির্দয় ক্ষতগুলো যেন চকচক করছে। হঠাৎ ডোরবেল বেজে ওঠায় উদ্যানের তন্দ্রাচ্ছন্ন টুটে যায়। বালিশ থেকে মুখ তুলে আধো চোখে তাকায় দরজার দিকে। ঘুমকাতর কণ্ঠে শুধায়, অ্যালেক্স, হু ইজ ইট? ইট ইজ দ্য ইন্ডিভিজুয়াল ইউ অ্যাড্রেস অ্যাজ ব্রেটাল। উদ্যান পুনরায় বালিশে মুখ গুজে বলে, লেট হার ইন। ভারী দরজাটা খুলে যেতেই বিছানার এক পাশে শুয়ে থাকা তার মাথা তুলে সেদিকে তাকায়। ফুল ভেতরে উকি দিতেই তানের সাথে চোখাচোখি হয়ে যায় তার। সে ঢোক গিলে বাড়িয়ে দেওয়া পা ফিরিয়ে নেয়। তার এখন এখানে তার দিকেই তাকিয়ে আছে। ফুল একবার উল্টো ঘুরে চলে যেতে নেয়, পর মুহূর্তেই সাহস জুগিয়ে সে রুমের ভেতরে পা রাখে। কাপা স্বরে ডাকে, মাস্টার, আপনার সাথে কথা ছিল। সঙ্গে সঙ্গেই তার খাট থেকে এক প্রকার লাফিয়ে নামে ফুল। আতঙ্কিত হয়ে দুহাতে মুখ ঢেকে আকাশ পাতাল কাঁপিয়ে চিল্লিয়ে ওঠে। তার চিৎকারে উদ্যান ঝাঁকুনি খেয়ে উঠে বসে। তার সেসবে পাত্তা না দিয়ে ফুলের পায়ের কাছে বসে জিভ বের করে লেজ নাড়ছে। উদ্যান শান্ত গলায় তাকে ডাক দেয়, তান, কাম হেয়ার। তান এক দৌড়ে উদ্যানের কাছে চলে যায়। ফুলের ভয় এখনো কাটেনি। সে চোখ খিচিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছে। নড়াচড়ার ক্ষমতাটুকুও যেন হারিয়ে ফেলেছে সে। উদ্যান তানের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নিচু স্বরে বলল, লেটস প্লে হাউড অ্যান্ড সিক, ওকে? ইউ শুড গো অ্যান্ড হাউড সামহোয়ার। তান কান নাড়ল, তারপর ছুটে চলে গেল ফিটনেস স্টুডিওর দিকে। তান চলে গেছে, তুমি চোখ খুলতে পারো এবার। উদ্যান গায়ে শার্ট জড়াতে জড়াতে এক কথাখানা বলল। ফুল পিট পিট চোখে পুরো রুমে চোখ বুলিয়ে লম্বা শ্বাস নিল। ধিমে পায়ে এগিয়ে গেল উদ্যানের দিকে। তুমি আমার রুমে এসেছো, বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস না হওয়ার কিছুই নেই। আপনি বলেছিলেন সকালে খানজাদা নিবাসে নিয়ে যাবেন। ঘড়ির কাঁটায় 10টা বাজতে চলল, এখনো আপনার ঘুমই ভাঙেনি। 12টা বাজার আগ পর্যন্ত সকালেই থাকবে পেটাল। ডোন্ট ওয়ারি, 12টা বাজার আগেই রওনা হব। ফুল দীর্ঘশ্বাস ফেলল। যা বলতে এসেছিলাম শুনুন, আমি উর্বি ম্যামকে সঙ্গে নিয়ে যেতে চাই। উদ্যান অনুভূতি শূন্য চোখে তাকালো। নো। আপনি কি আমার কোনো কথা শুনবেন না? কোন কথাটা শুনিনি তোমার? বাড়িতে নিয়ে যাওয়াটা কি যথেষ্ট নয়? যথেষ্ট, কিন্তু উর্বি ম্যামকে নিয়ে গেলে আমার ভালো লাগবে। তাকে রেখে গেলে চিন্তায় থাকবো। রিদম স্যারকে সুবিধাজনক লাগে না আমার। উপরোক্ত উর্বি ম্যাম বাইরের পরিবেশে গেলে দ্রুত স্বাভাবিক হতে পারবে। উদ্যান নিশ্চুপ রইল। ফুল খাটের উপর উঠে গিয়ে উদ্যানের পাশে বসল। হঠাৎ হাত জোর করে বার দুয়েক নেত্রপল্লব ঝাপটে উদ্যানের চোখে চোখ রেখে বলল, প্লিজ মাস্টার, প্লিজ নিয়ে যাই না তাকে। উদ্যান কিছুক্ষণ ফুলের দিকে স্থির চোখে তাকিয়ে থেকে আচমকা তার ঘাড় চেপে ধরে নিজেদের মুখ বরাবর নিয়ে আসে। চোখের পলকেই দখলে নিয়ে নেয় ফুলের আবেদনময়ী ঠোঁটজোড়া। হতবিহ্বল হয়ে যায় ফুল। বিস্ময়ে চোখ বড় বড় হয়ে যায় তার। চুমু ভেঙে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় উদ্যান। চুলে স্লাইড করতে করতে নিষ্প্রভ কণ্ঠে বলে, পারমিশন গ্রান্টেড, রেডি হয়ে নাও গিয়ে। ফুলের মাথা ঝিমঝিম করে ওঠে। নিরাসক্ত পায়ে দ্রুত গতিতে উদ্যানের রুম ত্যাগ করে সে। উদ্যান ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে নিচে এলো। দেখল লোহান লিভিং রুমে বসে আছে। সে ভ্রু উঁচিয়ে জানতে চাইল, তুই এত সকালে এখানে কি করছিস? তাও আবার একদম রেডি হয়ে? কোথাও যাবি নাকি? উদ্যানের কথায় লোহান
বুদ্ধি হয়ে তাকায়। কোথায় যাব মানে? তোদের সাথে যাব না আমি? সোফায় আসন গেড়ে বসে পড়ল উদ্যান। না, তোকে যেতে হবে না, আমি নিজেই ড্রাইভ করে যেতে পারবো। কিন্তু তুই না রাতে বললি তুই ফুলকে নিয়ে বাইরে যাবি, আমি যেন রেডি হয়ে থাকি। উদ্যান বিরক্ত হলো। তোকে আমি আমাদের সাথে যাওয়ার জন্য রেডি হতে বলিনি, বরং 2 দিন পরের পার্টির জন্য রেডি হতে বলেছি। আমার অবর্তমানে ক্লায়েন্টদের সাথে তুই কথা বলবি। হৃদম থাকতে আমাকে কথা বলতে হবে কেন? উদ্যানের শান্ত চোখের সাথে চোখাচোখি হতেই লোহান মিছিমিছি হাসার চেষ্টা করলো। ও ভুলে গিয়েছিলাম তোদের দুজনের মধ্যে তো স্নায়ুযুদ্ধ চলছে। ঠিক আছে, তুই নিশ্চিন্ত মনে ঘুরে আয়, আমি ক্লায়েন্টদের সাথে কথা বলে নেব। তাদের কথার মাঝেই ফুল উর্বিকে নিয়ে নিচে নেমে আসে। ফুলের পরনে ফ্লোরাল লং ফ্রক, ওড়না দিয়ে চুল ঢেকে রাখা উর্বিকেও সে নিজের মতো করে রেডি করে এনেছে। আমরা কোথায় যাব ফুলমণি? উর্বির জিজ্ঞাসার উত্তরে ফুল মিষ্টি হেসে বলল, আমরা ঘুরতে যাব ম্যাম। উর্বি একটু রাগ দেখিয়ে বলল, তুমি আবারও ম্যাম বলে ডাকছো আমায়? বলেছি না ও লিনাকে যেমন আপু বলে ডাকো, আমাকেও তেমন আপু বলে ডাকবে। ফুল জিভ কেটে বলল, সরি উর্বি আপু। উর্বির মাথায় হঠাৎ একটা ভাবনা হানা দিতেই সে চিন্তিত কণ্ঠে বলল, আচ্ছা, বাইরে গেলে ওনারা যদি আবারও আমাদের কিডন্যাপ করে নিয়ে যায়? ফুল ভরসা দিয়ে নিচু গলায় বলল, পারবে না আপু, কারণ আমাদের সাথে মনস্টারটাও যাবে। উর্বি অবুঝ গলায় জোরেই বলে উঠল, মনস্টারকে? উদ্যান স্থির চোখে তাকিয়ে ফুল ছিল ফুলের দিকে। ফুল আর চোখে তাকে দেখে নিয়ে উর্বির কানে কানে বলল, আস্তে বলো, সোফার উপর যাকে দেখছো সেই হলো মনস্টার। উর্বি তার ভঙ্গিতেই মৃদুস্বরে বলল, মনস্টারকে কি ভয় পাওয়া উচিত নয়? সে নিজেই যদি আমাদের ক্ষতি করে দেয় তখন? না আপু, আমি ওনার স্ত্রী, উনি ভালোবাসেন আমায়, ক্ষতি করবেন না বরং রক্ষা করবেন, বুঝলে? লোহান ছোট ছোট চোখে তাদের দুজনকে দেখছিল। হঠাৎ বলল, তুমি উর্বিকে নিয়ে এসেছো কেন? ফুল বলল, উর্বি আপুকে সাথে করে নিয়ে যাব তাই। উর্বি মাথা নাড়ল, হ্যাঁ, আমিও যাব ফুলের সাথে। লুহান বেশ ভাব নিয়ে বলল, তুমি ওকে নিয়ে যেতে পারবে না ফুল। ফুলের মুখ কুঁচকে গেল। কেন? তখনই উর্বির নাম শুনে হৃদম ড্রাইভিং হল থেকে উঁকি মারল। উদ্যান এখানে না থাকলে সে নির্দ্বিধায় চলে আসতো। লুহান মুখ খোলার আগেই উদ্যান গম্ভীর গলায় বলল, ও পেটালের সাথে গেলে তোর কি সমস্যা লুহান? চকিত নয়নে তাকালো লোহান, গলা পরিষ্কার করে বলল, ওমা, আমার কোনো সমস্যা নেই, ভাবলাম তুই হয়তো রাজি হবি না, তাই বলে দিয়েছি। তুই রাজি থাকলে আমার কোনো প্রবলেম নেই। উদ্যান পায়ের উপর তুলে রাখা পা নামিয়ে দরজার অভিমুখে রওনা হলো। পিছু পিছু ফুল আর উর্বিও হাঁটা ধরল। উদ্যান চলে যেতেই হৃদম আড়াল থেকে বেরিয়ে এসে পিছু রাখলো বোকা ফুল। পাশ ফিরে তাকালো ফুল। হৃদমকে দেখেই আঁতকে উঠল উর্বি। আতঙ্কিত হয়ে ফুলের পেছনে গুটিয়ে যেতে লাগলো। তার আচরণে হৃদমের নিঃশ্বাস আটকে এলো। ভাঙা গলায় শুধু বলল, ওকে দেখে রেখো বোকা ফুল। অনেক অনেক ধন্যবাদ তোমাকে ওকে নিয়ে ভাবার জন্য। তুমি তিহুকে কিভাবে রাজি করিয়েছো জানি না, তবে এটুকু জানি তুমি খুব ভালো। ফুল থমকালো, হাসার চেষ্টা করে বলল, আপনাকেও ধন্যবাদ ওনাকে উদ্ধার করে নিয়ে আসার জন্য। আর একটা কথা, আপনার ভাইয়ের কুকর্মের জন্য নিজেকে দোষারোপ করবেন না। চেহারা এক হলেও আপনারা ভিন্ন মানুষ, এটা মনে রাখবেন। হৃদম তপ্ত শ্বাস ফেলল। উর্বির আচরণ আমাকে ভুলে যেতে বাধ্য করেছে যে আমি আর রিহান ভিন্ন ব্যক্তি।
ওর প্রতিক্রিয়া দেখলে মনে হয় আমি রিহান, সব দায়ভার আমার নিজের। অন্তত আমি এটা এড়িয়ে যেতে কখনোই পারবো না যে উর্বিকে রক্ষা করতে ব্যর্থ হয়েছি আমি। আমার জন্যই আজ ওর এই পরিণতি। না ওর সাথে প্রতিনিয়ত দেখা করতাম, আর না রিহান ওকে আমার গার্লফ্রেন্ড ভেবে তুলে নিয়ে যেত। আপনার ভাইয়ের ভাবনা ভুল ছিল, তাই না রিদম স্যার? উর্বি আপু শুধুমাত্র আপনার বন্ধু হয়, ঠিক না? রিদম ভরকে গেল। এমন প্রশ্ন হয়তো আশা করেনি সে। তবুও উর্বির চোখে সে বন্ধুর চেয়ে বেশি কিছু ছিল না। অবশ্য সে হতেও চায়নি কখনো। হ্যাঁ, একটা ভুল বোঝাবুঝির জন্য উর্বির জীবনটা তছনছ হয়ে গেল। রিহান জানে আমি কেমন, তবুও কেন যে এমন ভুল ধারণা করলো বুঝতে পারছি না। ফুল দীর্ঘশ্বাস ফেলল। যা হয়েছে খুব খারাপ হয়েছে। উর্বি আপু কবে স্বাভাবিক হবে জানি না, তবে আমি পুরোপুরি চেষ্টা করব তাকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে। দুপুর দুটো। দুপুরের শেষ ভাগে সূর্য তার সবটুকু তাপ উগরে দিচ্ছে ধরণীর বুকে। খানজাদা নিবাসের পার্কিং লটে গাড়ি পার্ক করে রেখে ফুল উর্বিকে নিয়ে উদ্যান ফুল ফটকের সামনে এসে দাঁড়ালো। বার দুয়েক কলিং বেল বাজতেই বাড়ির কাজের লোক দরজা খুলে দিল। উদ্যানকে দেখে কাজের মহিলা বিস্মিত হয়ে দুপা পিছিয়ে গেলেন। ছুটে গিয়ে ডেকে আনলেন মাহবুবা সুলতানাকে। ততক্ষণে তারা তিনজন ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। ফুল উদ্যানকে দেখে মাহবুবা সুলতানার হাঁটার গতিতে স্থিরতা এলো। মুহূর্তের ব্যবধানেই চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো তার। কেন এসেছো তোমরা? আমার ছেলেকে পাগল বানিয়ে দিয়েও শান্তি হয়নি তোমাদের? উদ্যান তীক্ষ্ণ চোখে তাকালো তার দিকে। বিক্ষিপ্ত কণ্ঠে বলল, আমার বাড়িতে আমি কেন এসেছি তার কৈফিয়ত আপনাকে দিতে হবে? এত খারাপ দিনও আসেনি আমার। মাহবুবা সুলতানা আজ দমে গেলেন না। সিঁড়ি বেয়ে নিচে নেমে এলেন। কান্না চেপে বললেন, চলে যাব তোমার বাড়ি থেকে। আমার ছেলেকে সুস্থ করে দাও। উদ্যান ঠোঁট প্রসারিত করে বলল, ওহ হ্যালো, আমি কোনো ডাক্তার বা ম্যাজিশিয়ান নই যে মেডিসিন দিয়ে বা জাদুমন্ত্রের বলে আপনার ছেলেকে সুস্থ করে তুলতে পারবো। মাহবুবা সুলতানা নিজের সহজাত চরিত্রের ঊর্ধ্বে গিয়ে আজ অসহায় কণ্ঠে বললেন, কেন মেরেছো ছেলেটাকে অমন করে? ওর সাথে তো তোমার কোনো শত্রুতা ছিল না। ফুলের দিকে তাকালেন উনি। যার সাথে শত্রুতা ছিল তাকে নিয়ে তো দিব্যি সংসার করছো, ছেলেটাকে কেন শাস্তি দিলে? ফুল অশ্রুসিক্ত নয়নে তাকালো। মাহবুবা সুলতানা তেড়ে গেলেন তার দিকে। আচমকা ফুলের হাত মুচড়ে ধরে বললেন, তুই সত্যিই অভিশপ্ত কালসাপ একটা। এত এত ভালোবাসা দিলাম তোকে, অথচ বিনিময়ে কি দিলি আমাদের? ছেলেটার কি দোষ ছিল? শুধু তো ভালোই বেসেছিল তোকে। প্রতিদান স্বরূপ সব কেড়ে নিলি ওর থেকে। পাগলের কাতারে দাঁড় করিয়ে দিলি। নিজে স্বামী নিয়ে ঘুরে বেড়াচ্ছিস, জমিয়ে সংসার করছিস। মাঝখান থেকে আমার ছেলেটা সব হারিয়ে দেউলিয়া হলো। না গ্র্যাজুয়েশন শেষ করতে পারলো, আর না তোকে পেল। কিভাবে শান্তিতে ঘুমাস তুই? একটুও অনুশোচনা হয় না? এগুলো জীবন নষ্ট করে দিয়েও কিভাবে ভালো থাকতে পারিস? ফুল কান্নায় ভেঙে পড়ল। নিঃসহায় চোখে তাকালো উদ্যানের দিকে। দেখলো উদ্যান শূন্য চোখে একদিকে তাকিয়ে আছে। ফুল বুঝতে পারল কেউ তার হয়ে কথা বলবে না, তাকেই নিজ পক্ষ সমর্থন করতে হবে। মাহবুবা সুলতানার আক্রমণাত্মক প্রবণতা দেখে উর্বির চোখ মুখ ঢেকে মেঝেতে বসে কাঁপতে লাগলো। মাহবুবা সুলতানার হাত ছাড়ানোর চেষ্টা বাদ দিয়ে ফুল তার চোখে চোখ রাখলো। আমার চেহারা দেখেও কি বুঝতে পারছো না আমি কতটা ভালো আছি? একটুও বুঝতে পারছো না? ফুলের ফোলা ফোলা গালে রক্তিম আভা ফুটে উঠল। কান্নার তোড়ে রীতিমতো শিউরে উঠছে তার সমগ্র তনুমন। অবশ্য কবেই বা বুঝতে পেরেছে? বুঝতে পারেনি বলতে ভুল হবে, বুঝতে চাওনি। আমাকে নিয়ে ভাবনি কখনো। আমি কিন্তু তোমাদের কথা ভেবেছি। ভেবেই তো বিয়েটা করেছিলাম, নইলে
ওনার মতো হৃৎপিণ্ডহীন মানুষকে বিয়ে করার কোনো শখ ছিল না আমার। হ্যাঁ, মনের কোথাও অনুভূতি ছিল ওনার জন্য, কিন্তু অতটাও ব্যাকুলতা ছিল না যে সব অত্যাচার সয়ে নিতে প্রস্তুত হয়ে যেতাম। আমার ভুলটা কী ছিল বলতে পারো? আবেশ ভাইয়ের সাথে পালিয়ে যাওয়াটা ভুল ছিল? হ্যাঁ, ভুল মনে হতেই পারে। আমরা প্রত্যেকে নিজেদের দৃষ্টিভঙ্গি থেকে অন্যকে বিচার করতে অভ্যস্ত। একটু সুখে কেই বা না থাকতে চায় বলো? আমিও থাকতে চেয়েছিলাম, ভেবেছিলাম তোমাদের স্বার্থে সব সহ্য করে নেব, কিন্তু পরিস্থিতি প্রচণ্ড অসহ্যকর হয়ে উঠেছিল। ভাবতেও পারিনি উনি আমার সাথে অত খারাপ ব্যবহার করবেন। সবার সামনে আমাকে মেইড হিসেবে পরিচয় করিয়ে দিলেন, কাজিন হিসেবে পরিচয় দিতেও ছিল ওনার ঘোর আপত্তি। এক টেবিলে খেতে বসার পর কুকুরের মতো আচরণ করেছিলেন আমার সাথে। খুব কষ্ট পেয়েছিলাম আমি। অপমানে হোক বা সুখে থাকার নেশায় হোক, আমি কল দিয়েছিলাম আবেশ ভাইকে। বলেছিলাম আমাকে নিয়ে যেতে যেতে। সেই কল করার জন্য ভয়ঙ্কর শাস্তি ভোগ করতে হয়েছিল আমাকে। তারপর কি কি হয়েছে তোমার আমার সাথে সেই প্রসঙ্গে নাই বা গেলাম। পালিয়ে আমি নিজের ইচ্ছায় যাইনি, ভাগ্য আমাকে নিজ শক্তিতে টেনে এনেছিল বাইরে। আবারও সেদিনের সুখে থাকার উন্মাদনা পেয়েছিলাম। মাথায় নিজের ফোন নম্বর ছাড়া আর কারো নম্বর মুখস্থ ছিল না আমার। কলটা রিসিভ করেছিল আবেশ ভাই। বলা বাহুল্য, সে ছাড়া আমার শুভাকাঙ্ক্ষী আর কেই বা ছিল? আবেশ ভাইয়াকে বলেছিলাম আমার থাকার ব্যবস্থা করে দিয়ে তোমার কাছে ফিরে আসতে, কিন্তু সে তোমাকে একা রেখে আসেনি। এখন বলো দোষটা কার মামি? মাহবুবা সুলতানা ফুলের বাহু ছেড়ে দিয়ে আঁচলে মুখ গুজে কাঁদতে লাগলেন। ফুল এক হাতে চোখ মুছে উদ্যানের দিকে তাকিয়ে এগিয়ে গেল, তার দিকে ইশারা করে বলল, সব দোষ ওনার। উনি যদি প্রথমেই আমাকে মর্যাদা দিতেন, আমি পালিয়ে যেতে চাইতাম না। আবেশ ভাইও বুঝতে পারতো আমি সুখে আছি। তার আর মন পুড়তো না। আমার জন্য সবচেয়ে বড় দোষটা করেছেন উনি। আবেশ ভাইয়ের গায়ে হাত তুলে ফুলের চোখ চক চক করে উঠল। আমি কিন্তু সেই অপরাধের জন্য শাস্তিও দিয়েছি ওনাকে। ফুল উদ্যানের শার্টের হাত দিতে গেলে উদ্যান তার হাত সরিয়ে দেয়। ফুল আচমকা হেসে ওঠে, দেখো মামি, উনি কেমন রুড বিহেভ করে আমার সাথে। আমি খুব কষ্টে আছি মামি, একটুও ভালো নেই, বিশ্বাস করো। আচ্ছা, আমার এত কষ্ট লাগে কেন বলতে পারো? জানো তো উনি আমাকে ভালোবাসেন। আচ্ছা, ওনার ভালোবাসা পেয়ে আমার কি সুখী হওয়ার কথা ছিল না? তবুও কেন পারছি না সুখী হতে? মাহবুবা সুলতানা অবাক চোখে তাকালেন। ভাবলেন আবেশের সাথে সাথে ফুলও পাগল হয়ে গেছে। উদ্যান পাগল বানিয়ে ফেলেছে ফুলকে। তিনি ফুলের হাত ধরে উদ্যানকে টেনে নিয়ে নিলেন। উদ্যান বলেছে তোকে ভালোবাসে? ফুল হাসি মুখে মাথা নাড়ল। হ্যাঁ, ভালোবাসেন উনি আমাকে। উদ্যান পকেটে হাত গুজে তাদের দিকে ফিরল, নীরবে কণ্ঠে বলল, হ্যাঁ ভালোবাসি ওকে, সো হোয়াট? মাহবুবা সুলতানার চোখ বড় বড় হয়ে গেল। তুমি তো ওকে শত্রু মনে করতে, হঠাৎ এগুলো কেন বলছো? মনে করতাম, এখন ওয়াইফ মনে করি। এটাই পাস্ট আর প্রেজেন্টের মধ্যকার পার্থক্য। বাড়ির ভেতরে প্রবেশ করার পরপরই উদ্যান আর ফুলকে দেখে থমকে দাঁড়ায় মেহেক। কাঁধে ঝোলানো ব্যাগটা পিছলে নিচে পড়ে যেতে নেয়। ব্যাগটা সামলে দ্রুত পায়ে এগিয়ে আসে মেহেক। উদ্যান ঘাড় কাত করে পুনরায় বলে, আমার ওয়াইফের কষ্ট থাকার কারণ আমি নই, বরং আপনার ছেলে আবেশ। ওর ধারণা ওর জন্যই আবেশের এই পরিণতি হয়েছে, সেই জন্যই ও সুখী হতে পারছে না। মেহেক আপন মনেই হাসল, সাবলীল কণ্ঠে বলল, বাহ, ফুলের কষ্টে থাকার দায়টাও কি সুন্দর আবেশ ভাইয়ের উপর চাপিয়ে দিলেন। আপনার তারিফ না করে পারলাম না। উদ্যান শীতল দৃষ্টি নিক্ষেপ করল, যা সত্য তাই বললাম। সত্য কথা আবার সবাই হজম করতে পারে না। অবশ্যই বেশি বেশি তারিফ করবেন, এতে বদহজম হওয়ার সম্ভাবনা কমে যাবে।
মেহেক জোরপূর্বক হেসে বলল, নিজের তারিফ শুনতে খুব পছন্দ করেন দেখছি। পছন্দ করি কিনা জানি না, তবে লোক আমার তারিফ করতে পছন্দ করে। হ্যাঁ, গুন্ডা মাস্তান শয়তান লোক হিসেবে আপনার তারিফ না করে পারছি না। গুন্ডা না হলে ওভাবে আবেশ ভাইকে মারতে পারতেন না। হসপিটালে বসে আমি তার ক্ষতগুলো দেখিনি, বাড়িতে আসার পর সেগুলো দেখেই তারিফ করতে শুরু করে দিয়েছি। জায়নামাজে বসেও তারিফ করেছি, বিশ্বাস করুন। উপহারস্বরূপ মোনাজাতে চেয়েছি আপনি যেন আবেশ ভাইয়ের চেয়েও হাজার কোটি গুণ বেশি কষ্ট অনুভব করেন। কথাগুলো এক নাগাড়ে বলে দম নিল মেহেক। ফুল আর মাহবুবা সুলতানা বিস্মিত চোখে তাকিয়ে আছে তার দিকে। মেহেক উপলব্ধি করতে পারল সে রাগের বশে অনেক কিছু বলে ফেলেছে। উদ্যানের চোখ লাল বর্ণ ধারণ করলো। সে এগিয়ে যেতে লাগলো মেহেকের দিকে। ফুল দিশেহারা হয়ে উদ্যানের সামনে এসে দুহাত মেলে ধরে দাঁড়ালো। এই সুযোগে মেহেক এক ছুটে উপর তলায় ছুটে গেল। সে চলে যেতেই উদ্যান ঠোঁটের কোণে হাসি টেনে বলল, আরে সরে যাও, ভয় দেখাতে যাচ্ছিলাম শুধু। ওসব বদদোয়ায় বিশ্বাস করি না আমি। আর ও যা যা উপাধি দিল, গুন্ডা মাস্তান আর কি যেন, ও হ্যাঁ শয়তান, উপাধিগুলোও খারাপও লাগেনি। ফুল হাত নামিয়ে নিল, স্পষ্ট সুরে আওড়ালো, হ্যাঁ ওগুলো শুনতে তো ভালো লাগবেই আপনার। এগুলো শোনার জন্যই তো নিজেকে সবসময় দানব হিসেবে উপস্থাপন করেন। উদ্যান হালকা ঝুঁকে গেল ফুলের দিকে। চোখ বন্ধ করে নিল ফুল। উদ্যান তার মাথার ব্যান্ডেজের ওপর ফু দিয়ে বলল, কষ্ট করে উপস্থাপন করতে হয় না পেটাল, আপনা আপনি প্রকাশিত হয়ে যায়। আমি প্রাণীটাই যে এমন, কবে বুঝবে তুমি? ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।